রেকর্ড করি। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকের টপিক ডেটা ট্রান্সমিশন মিডিয়াম। তো আমরা প্রথমে জানবো যে মিডিয়াম কাকে বলে। মিডিয়ামটা হচ্ছে যার ভিতর দিয়ে সিগন্যাল প্রবাহিত হয় তাকে বলা হবে মিডিয়াম। তো মিডিয়াম সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে গাইডেড মিডিয়াম বা ফিজিক্যাল মিডিয়াম বা ওয়্যার্ড মিডিয়াম বা তার মাধ্যম, অর্থাৎ যে মাধ্যমের ভিতর দিয়ে কোনো একটা সিগন্যালকে গাইড করে নির্দিষ্ট দিকে নিয়ে দেওয়া হয় তাকে বলা হচ্ছে তার মাধ্যম বা ওয়্যার্ড মিডিয়াম বা গাইডেড মিডিয়াম। আর সেকেন্ড হচ্ছে তারবিহীন মাধ্যম। তারবিহীন মাধ্যম অর্থাৎ যেখানে সিগন্যালের নির্দিষ্ট দিকে কোনো গাইড করা হয় না, সিগন্যালটা একটা নির্দিষ্ট দিকে গাইড না হয়ে বিভিন্ন দিকে সিগন্যালটা ছড়িয়ে ছিটিয়ে দেয়, তাকে বলা হচ্ছে তারবিহীন মাধ্যম। তো তারবিহীন মাধ্যম মূলত হচ্ছে যেটা আমরা বলি ওয়্যারলেস মিডিয়াম বা আনগাইডেড মিডিয়াম। এখন আসি আমাদের তার মাধ্যম কত প্রকার। তার মাধ্যম বা ওয়্যার্ড মিডিয়াম বা ফিজিক্যাল মিডিয়াম বা গাইডেড মিডিয়াম, যেটা আমরা বলি না কেন সেটা হচ্ছে আমাদের তার মাধ্যম, বা এটা কেবল মিডিয়াম বলতে পারো। এটা অনেক সময় আমরা বলি কেবল মিডিয়াম। সো কেবল মিডিয়ামটা আছে মোট তিন প্রকার। একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, অথবা এটাকে আরেকটা নামে ডাকা হয় সেটা হলো ফাইবার অপটিক্স কেবল, অথবা অনেকেই বলে সাবমেরিন কেবল। আর প্রত্যেকটা সাবমেরিন কেবল তোমার ফাইবার অপটিক্স দিয়ে তৈরি করা হয়, এজন্য সাবমেরিন কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল বা ফাইবার অপটিক্স কেবল এই তিনটা একই বিষয়। আর সেকেন্ড হচ্ছে কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবল যেটাকে বলা হয় ডিশ লাইনের কেবল। আর তিন নম্বরটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড TWIS TED, মিস্টার টুইস্টের জন্য সেই টুইস্ট হচ্ছে তোমার টুইস্টেড পেয়ার। এখানে তারগুলোকে টুইস্ট করা হয়, পেছানো হয়, টুইস্টেড পেয়ার কেবল। আমি সবগুলো তারা ইনশাআল্লাহ ব্যাখ্যা দিব। আমরা প্রথমে ব্যাখ্যা দিব অপটিক্যাল ফাইবার কেবল বা ফাইবার অপটিক্স কেবল। তোমরা লিখে নাও, আমার এখন টপিক হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল বা সাবমেরিন কেবল বা ফাইবার অপটিক্স কেবল। অপটিক্যাল ফাইবার, মোটামুটি সবাই অপটিক্যাল ফাইবার কেবল দেখেছো, তারপরও আমি অপটিক্যাল ফাইবার কেবলটা দেখাচ্ছি। দেখো অপটিক্যাল ফাইবার কেবলটা আসলে কিভাবে গঠিত হয় বা অপটিক্যাল ফাইবারের কানেকশনটা আমরা কিভাবে দিব সেগুলো আমি ইনশাআল্লাহ বিস্তারিত ব্যাখ্যা করব। সো অপটিক্যাল ফাইবার কেবল বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে তোমার এটা কাঁচ বা প্লাস্টিক দ্বারা নির্মিত এক প্রকার কেবল, যেটা আমাদের সিগন্যালকে আলোর গতিতে, আলোর বেগে সেটা হলো পাঠায়, তাই না? সো প্রশ্ন হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবলের আমরা প্রথম সংজ্ঞাটা লিখে নিব যে অপটিক্যাল ফাইবার বলতে আমরা কি বুঝি। তো প্রথমে সংজ্ঞাটা লিখে নাও যে অপটিক্যাল ফাইবার কেবল বলতে আমরা কি বুঝি। তো আমি সংজ্ঞাটা দেওয়ার পূর্বে তোমাদের অপটিক্যাল ফাইবারের কয়েকটা বিষয় এখানে উল্লেখ করতে হবে। সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের ভিতরে সাধারণত অপটিক্যাল সিগন্যাল পাঠানো হয়, আর অপটিক্যাল সিগন্যাল যখন আমরা পাঠাই তখন আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালকে কনভার্ট করে সেখান থেকে অপটিক্যালে রূপান্তর করে পাঠাতে হয়। যেমন আমি যে কথাগুলো বলছি, আমার কথাগুলো কিন্তু অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিভাবে? আমি যে কথাটা বলছি আমার কথাটা মাইক্রোফোন থেকে রেকর্ড হচ্ছে, রেকর্ড হয়ে মানে আমার মাইক্রোফোন থেকে আমার কথাটা যাচ্ছে আমার কম্পিউটারে, কম্পিউটার থেকে যাচ্ছে আমাদের ওয়াইফাই রাউটারে, ওয়াইফাই রাউটারের পেছনে আবার লাগানো আছে একটা টুইস্টেড পেয়ার কেবল। এই টুইস্টেড পেয়ার কেবলও লাগানো থাকতে পারে, আবার ফাইবার অপটিক্স কেবলও লাগানো থাকতে পারে। এই কেবলদের মাধ্যমে সিগন্যালটি যাচ্ছে, যদি টুইস্টেড পেয়ার কেবল হয় তাহলে সেখান থেকে যাচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল। এই ইলেকট্রিক্যাল সিগন্যাল যাচ্ছে কোন একটা কোম্পানির, যে কোম্পানি আমাকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছে বা আইএসপি যারা দিচ্ছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তাদের সার্ভারে যাচ্ছে। এরপরে তাদের সার্ভার থেকে এই সিগন্যালটা আবার অপটিক্যালে কনভার্ট হয়ে তোমার হচ্ছে বিভিন্ন সার্ভারের সাথে তখন কানেক্ট করে দিচ্ছে, যেটা আমাদের সাবমেরিন কেবল যেটি আছে তার ভিতর দিয়ে সিগন্যালটি প্রবাহিত হচ্ছে। তোমরা যে আমার সিগন্যালটা এখানে রিসিভ করছো, তোমরা বাংলাদেশের যে প্রান্তে আসো না কেন, তোমাদের এই সিগন্যালটি কিন্তু অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তোমাদের বাসা বাড়িতে যে ওয়াইফাই রাউটার আছে সেখানে তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে প্রশ্ন হচ্ছে অপটিক্যাল ফাইবারের ভিতরে সিগন্যালটি প্রবাহিত হচ্ছে কার বেগে? আলোর বেগে, এবং আলোক শক্তি রূপে সিগন্যালটি প্রবাহিত হচ্ছে। আর এই সিগন্যালটি মূলত প্রবাহিত হচ্ছে খুবই সূক্ষ্ম একটা কাঁচের মধ্য দিয়ে, যে কাঁচকে বলা হয় কোর। তা আমি কোরের ব্যাখ্যাটা করব। তো আমি যদি এখন সংজ্ঞা বলি যে আসলে অপটিক্যাল ফাইবার কেবলটা কাকে বলে। অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে কাঁচ বা প্লাস্টিক দ্বারা নির্মিত এক প্রকার স্বচ্ছ আবদ্ধ মাধ্যম, কাঁচ বা প্লাস্টিক দ্বারা নির্মিত এক প্রকার স্বচ্ছ আবদ্ধ মাধ্যম, যার ভিতর দিয়ে আলোক শক্তি রূপে কোনো সিগন্যাল আলোর বেগে প্রবাহিত হয় এবং আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সূত্র মেনে চলে। অবশ্যই অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে যে সিগন্যালটি প্রবাহিত হবে সেই সিগন্যালটি আলোর যে ধর্মগুলি আছে সেই ধর্মগুলির ভিতরে আমরা জানি যে আলোর মানে প্রতিফলন হয়, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, আলোর
অপবর্তন হয়, তারপরে আলোর বিস্ফোরণ হয়, আলোর পোলারাইজেশন হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা যে আলোর যে ধর্মগুলো পড়েছি, হ্যাঁ, আলো এই ধর্মগুলোর ভিতরে আলোর একটা ধর্ম আছে, আলোর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। সো অপটিক্যাল ফাইবারের ভিতরে আলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ধর্মটা অনুসরণ করেই এইটা প্রবাহিত হয়। তাহলে আমরা যদি সংজ্ঞাটা আবার বলি যে অপটিক্যাল ফাইবার কেবল বলতে আমি কি বুঝি, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও, তোমাদের বইয়ের যে সংজ্ঞাটি আছে তার থেকে মনে হয় সংজ্ঞাটি ভালো হবে। সো হোয়াট ইজ ফাইবার অপটিক্স কেবল? তো সংজ্ঞাটা লিখে নাও, কাঁচ বা প্লাস্টিক দ্বারা নির্মিত, কাঁচ বা প্লাস্টিক দ্বারা নির্মিত, কাঁচ বা প্লাস্টিক দ্বারা নির্মিত এক প্রকার কাঁচ বা প্লাস্টিক দ্বারা নির্মিত এক প্রকার স্বচ্ছ আবদ্ধ মাধ্যম, যার মধ্য দিয়ে কোন সিগন্যাল বা কোন মেসেজ বা কোন বার্তা, কোন সিগন্যাল আলোক শক্তি রূপে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নিয়ম অনুযায়ী, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নিয়ম অনুযায়ী তোমরা লিখে নাও, নিয়ম অনুযায়ী প্রবাহিত হয়। ওকে, এরপরে লিখো অপটিক্যাল ফাইবারের গঠন, অর্থাৎ ফাইবার অপটিক্স কেবলটা আমরা কিভাবে গঠন করি। অপটিক্যাল ফাইবারের গঠন মূলত তিনটা অংশ আছে, একটা হচ্ছে কোর, CORE কোর, এন্ড সেকেন্ড হচ্ছে ক্লাডিং, CLADDING ক্লাডিং, এন্ড 3 নাম্বারটি হচ্ছে জ্যাকেট। অপটিক্যাল ফাইবারের এই তিনটা অংশ নিয়ে গঠিত, 1 নাম্বার কোর, 2 নাম্বার ক্লাডিং এবং 3 নাম্বারটি হচ্ছে জ্যাকেট, JACKET জ্যাকেট। তাহলে অপটিক্যাল ফাইবার কেবলের তিনটা অংশ আমরা এখন ড্রয়িং করে ফেলবো। তো ড্রয়িংটা একটু মনোযোগ সহকারে দেখো কিভাবে আমরা ফাইবার অপটিক্স কেবলটা অঙ্কন করি। ওকে, আমি একটা অন্য কালার বাছাই করে নিলাম, যেটা আমি হচ্ছে ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি। এটা মনে করো হচ্ছে আমাদের একটা সেন্টার কোর। আমি একটু কালারটাকে ছোট করে ড্রয়িং করি। এটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবারের কোর, খুবই সূক্ষ্ম। কোরের ঠিক উপরে যেটা আছে সেটা হলো তোমাদের, লিখে নাও, অপটিক্যাল ফাইবারের ঠিক উপরে যেটা আছে সেটাকে বলা হচ্ছে ক্ল্যাডিং, কোরের ঠিক উপরের লেয়ার। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ কি? আচ্ছা, আমার কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছিল, এখন দেখতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা। তো ফাইবার অপটিক্স কেবলের অংশ হলো তিনটা, একটা হচ্ছে কোর, তারপরে ক্লাডিং এবং জ্যাকেট। তো আমরা যেটা ড্রয়িং করছি এখানে, ড্রয়িংটা একটু দেখো। সব থেকে ভিতরের অংশটা হচ্ছে কোর, এবং কোরের ঠিক উপরের যে লেয়ারটি আছে সেই লেয়ারটিকে বলা হবে ক্লাডিং, আর ক্লাডিং এর ঠিক উপরের যে লেয়ারটি আছে সেই লেয়ারটিকে বলা হবে জ্যাকেট। আমি ড্রয়িংটা দেখে নাও কিভাবে আমরা ড্রয়িং করি। মানে তুমি তিনটা পাইপ অঙ্কন করবো, ধরে নাও তিনটা পাইপ, সব থেকে ছোট যে পাইপ ভিতরের অংশটা সেটাকে বলা হবে কোর। তাহলে আমরা এটাকে লিখে নেই, অপটিক্যাল ফাইবারের সব থেকে ভিতরের অংশটাকে বলা হচ্ছে কি, এটা লিখে নাও কোর। 1 নম্বর অংশ হলো কোর, CORE। সেকেন্ড যে লেয়ারটি আছে সেই লেয়ারটিকে বলা হবে ক্লাডিং, CLADDING ক্লাডিং, এন্ড আউটার মোস্ট পার্ট যেটা আছে এটাকে বলা হবে জ্যাকেট, JCKET জ্যাকেট। আচ্ছা, এখন আসি আমাদের কোর সম্পর্কে বর্ণনা করতে হবে। অপটিক্যাল ফাইবারের ভিতরের অংশ যেটা আছে কোর, এই কোর সম্পর্কে আমি লিখে ফেলি। লেখো কোর। আচ্ছা, কোর হচ্ছে অপটিক্যাল ফাইবারের সব থেকে ভিতরের অংশ, তাই না?
এটি অপটিক্যাল ফাইবারের সব থেকে ভিতরের অংশ। অপটিক্যাল ফাইবার কেবলের সব থেকে ভিতরের অংশ। আচ্ছা, এটি কি দিয়ে গঠিত হবে দেখো, এটি গঠিত হবে তোমার কাঁচ অথবা প্লাস্টিক দিয়ে। এটি কাঁচ অথবা প্লাস্টিক দ্বারা গঠিত। এটি কাঁচ বা প্লাস্টিক দ্বারা গঠিত। আচ্ছা, এর উপাদানের অর্থাৎ এটি যে উপাদান দিয়ে তৈরি হয়েছে সেই উপাদানের গাঠনিক মানে এর উপাদানের অর্থাৎ গাঠনিক উপাদানের অর্থাৎ এটা যেটা দিয়ে গঠন করা হয়েছে এর গাঠনিক উপাদানের প্রতিসারাঙ্কের মান, যেটাকে বলা হয় রিফ্রাক্টিভ ইন্ডেক্স, প্রতিসারাঙ্কের মান, এর গাঠনিক উপাদানের প্রতিসারাঙ্কের মান ক্লাডিং থেকে বেশি। এটা আমি ব্যাখ্যা করব কেন বেশি হবে। এটির ব্যাস বা যেটাকে বলি ডায়ামিটার, এটির ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার। এটির ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার। তার মানে এখানে কিন্তু খুবই ক্ষুদ্র একটা তোমার হচ্ছে ব্যাসার্ধ নিয়ে এই অপটিক্যাল ফাইবারের কোর তৈরি করা হয়। এই যে ক্ষুদ্র একটা ব্যাসের আমি কথা বললাম 8 থেকে 100 মাইক্রোমিটার, এটা একটা মানুষের চুলের যে হচ্ছে তোমার ডায়ামিটার, সেই ডায়ামিটারকে যদি আমি আরো সূক্ষ্ম করি, যদি আমি একটা চুলকে 3টা বা 4টা টুকরা করতে পারি, তাহলে সেই একটা টুকরার যে ব্যাসটি হবে সেই ব্যাসটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের কোরের যে ছিদ্র আছে সেই ছিদ্রের ব্যাস, অর্থাৎ যার ভিতর দিয়ে সিগন্যালটি প্রবাহিত হয় সেই কোরের হলো ব্যাসটা হচ্ছে 8 থেকে 100 মাইক্রোমিটার। এটা খুবই কিন্তু সূক্ষ্ম একটা তোমার ফাইবার বা আঁশ। তো আমি যেটা তোমাদের দেখাইছিলাম যে অপটিক্যাল ফাইবারের যে ছোট্ট যে কোরগুলি আছে, এখানে দেখো ভিতরের যে অপটিক্যাল ফাইবারের কোরগুলি আছে এখানে এই ছবিটা দেখতে পাচ্ছ, অর্থাৎ যার ভিতর দিয়ে ঠিক অপটিক্যাল রেটা বের হচ্ছে, এই অপটিক্যাল রেটা যে পথে বের হচ্ছে, এই পথে যে তোমার হচ্ছে যতটুকু সে রেডিয়াস নিয়ে আসে, অর্থাৎ এই তারের যে তোমার ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ হচ্ছে মাত্র তোমার 4 মাইক্রোমিটার। মানে ব্যাস যদি 8 মাইক্রোমিটার হয় সর্বনিম্ন, সেক্ষেত্রে ব্যাসার্ধটা হবে মাত্র 4 মাইক্রোমিটার। সো এখন প্রশ্ন হচ্ছে এই কোরের ভিতরে সিগন্যাল কিভাবে প্রবাহিত হয়। আমরা বলেছিলাম যে আলোর যে ধর্মগুলি আছে সেই ধর্মগুলোর ভিতরে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সূত্রটা অনুসরণ করে এই অপটিক্যাল ফাইবারের ভিতরে তোমার আলোটা প্রবাহিত করা হয়। আচ্ছা, এখন তুমি যদি মনে করো যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যে শর্তগুলি আছে সেটা অপটিক্যাল ফাইবারের ভিতরে কিভাবে মেনে চলবে, আমি কল্পনা করে নিলাম যে আমাদের সাগরের তলদের যে কেবলগুলো আছে, যে সাবমেরিন কেবল, আমি কল্পনা করে নিলাম সেই কেবলের এটা হচ্ছে কোর। আমি তোমাদের বোঝানোর জন্য কোরটাকে একটু বড় করে ড্রয়িং করছি। আর কোরের ঠিক উপরের যে লেয়ারটি আছে সেই লেয়ারটি হচ্ছে ধরে নাও ক্লাডিং, কারণ আমরা জানি কোরের উপরের লেয়ারটি ক্লাডিং এ হবে। এটা হচ্ছে আমাদের কোরের ঠিক উপরের লেয়ার, এটাকে বলা হচ্ছে ক্লাডিং। আর তার ঠিক উপরের যে লেয়ার, সেই লেয়ারের নাম কি হবে বলো? ক্লাডিং এর উপরের লেয়ারটা কি হবে? জ্যাকেট। ওকে, এখন অপটিক্যাল ফাইবারের ভিতরে যখন তুমি কোনো একটা সিগন্যাল পাঠাবা, মনে করো তুমি অপটিক্যাল ফাইবারের ভিতরে সিগন্যালটি পাঠাচ্ছ, তোমার একটা অডিও সিগন্যাল, ধরে নাও তুমি একটা অডিও সিগন্যাল পাঠাবা। তাহলে এই অডিও সিগন্যালের পাঠানোর জন্য যেটা করতে হবে, আমি কল্পনা করছি এটা হচ্ছে আমার মাইক্রোফোন। আমি মাইক্রোফোন থেকে কথা বলছি, আমার মাইক্রোফোনের এই কেবল, আমি এখানে কথা বলছি, এখানে আমি মনে করো কথা বলছি, রাইট? এখন এখানে মনে করো আমি কথা বলছি, আমার এই ভয়েস সিগন্যাল এখান থেকে যাচ্ছে, এটা আমি এখানে কথা বলছি, ভয়েস সিগন্যাল যাচ্ছে কোথায়? আর ভয়েস সিগন্যাল যাচ্ছে এই মাইক্রোফোনে যাওয়ার পরে এখান থেকে তোমার ভয়েস সিগন্যালের এখান থেকে যে তারটি আছে সেই তারের ভিতরে তৈরি হবে ইলেকট্রিক্যাল সিগন্যাল। এখানে কি হবে বলো তো? ইলেকট্রিক্যাল সিগন্যাল। আচ্ছা, অর্থাৎ আমি যে মাইক্রোফোনটা ইউজ করছি সেখানে কিন্তু আমার ভয়েস থেকে কনভার্ট হয়ে হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল, কারণ এখানে আছে একটা ট্রান্সডিউসার। এই ট্রান্সডিউসার যখন ভাইব্রেট করবে, যখন কম্পন তৈরি করবে, তখন এই কম্পনের শক্তিটা মূলত একটা মেকানিক্যাল এনার্জি। সেই মেকানিক্যাল এনার্জি মানে যান্ত্রিক শক্তিতে, সেই যান্ত্রিক শক্তি কনভার্ট হবে কিসে? ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে, কারণ এখানে ট্রান্সডিউসার খুব দ্রুত ভাইব্রেট করে বা কম্পন হয়। এই কম্পন থেকে মূলত সেই ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে। এরপরে এই ইলেকট্রিক্যাল সিগন্যাল তোমার প্রবাহিত হবে তারের মধ্য দিয়ে। এখন মনে করো এই তারের ভিতর দিয়ে একটা ইলেকট্রিক সিগন্যাল প্রবাহিত হচ্ছে। এই ইলেকট্রিক সিগন্যাল যখন প্রবাহিত হচ্ছে, সেই সিগন্যাল যখন এখানে আসবে, তখন এখানে লাগানো হয় একটা লেড লাইট। কি লাগানো হবে?
লেড, LED, বলো তো লেড এর পূর্ণ নাম কি? লেড, আমরা যে লেড বাল্ব বলি, লেড বাল্বের ক্ষেত্রে এলইডি এর পূর্ণরূপটা আমরা জানি লাইট এমিটিং ডায়োড। এলইডি মানে হচ্ছে লাইট এমিটিং ডায়োড, অর্থাৎ যে ডায়োডটা হচ্ছে লাইট এমিট করে। এটা মূলত একটা তোমার সেমিকন্ডাক্টর ডিভাইস, অর্থাৎ এই সেমিকন্ডাক্টর ডিভাইসের ইনপুটে কারেন্ট ফ্লো হলে সেখানে একটা লাইট এমিট করে। তো শর্ত হচ্ছে এখানে লাইটটা হবে সিঙ্গেল ওয়েভলেন্থ। লাইটটা হবে কি সিঙ্গেল ওয়েভলেন্থ, অর্থাৎ সিঙ্গেল ওয়েভলেন্থ বলতে এটা কি বোঝানো হয়েছে? সিগন্যাল ওয়েভলেন্থ বলতে বোঝানো হয়েছে এক বর্ণের আলো, অর্থাৎ যেখানে তোমার মনোক্রোম লাইটটা প্রবাহিত হয়, অর্থাৎ এখানে অবশ্যই তোমার একক তরঙ্গ দৈর্ঘ্যের সিগন্যালটা প্রবাহিত হবে। যেমন আমরা যখন কোনো লেদার লাইট ব্যবহার করি তখন কিন্তু লেদার লাইটের থেকে তোমার একটা বিম বের হয়, একটা লেদার বিম বের হয়। ওই লেদার বিমটা কিন্তু একটা সিঙ্গেল তোমার হচ্ছে ওয়েভলেন্থ ক্যারি করে। ওটা হতে পারে সেটা লাল ওয়েভলেন্থ ক্যারি করতে পারে, অর্থাৎ লাল রঙের, হতে পারে সেটা হচ্ছে ব্লু রঙের লেদার। সাধারণত আমরা লাল এবং ব্লু এই দুইটা লেদারই সাধারণত ব্যবহার করা হয়, কারণ এই দুইটা লেদারের হচ্ছে তোমার ভিজুয়াল পারসেপশনটা একটু অন্যান্য লেদার থেকে ভালো হয়। এই জন্য সাধারণত দেখবা যে অনেক বাচ্চারা এই যে লাল এবং তোমার ব্লু লেদার নিয়ে তারা কিন্তু খেলতে অনেক ভালোবাসে। এই যে লেদার যেটা আছে এখানে কিন্তু সিঙ্গেল ওয়েভলেন্থের লাইট বের হয়, অর্থাৎ যখন কিনা তুমি একটা লেদার লাইট ইউজ করছো সেখান থেকে যে লাইটটা বের হচ্ছে সেই লাইটটা কিন্তু তোমার যাচ্ছে কার ভিতরে বলো তো? সেই লাইটটা যাচ্ছে কোরের ভিতরে। অর্থাৎ যখন কিন্তু লাইটটা কোরের ভিতরে গেল, আমি ধরে নিচ্ছি যে এখানে সিঙ্গেল ওয়েভলেন্থের লাইট মনে করো লাল রঙের, তো আমি এখানে এই যে লাইটটা যখন ফেললাম অপটিক্যাল ফাইবারের ঠিক কোরের মধ্যে, যখন আমি লাইটটা ফেলবো তখন এই লাইটের একটা ফেনোমেনা এখানে ঘটবে, অর্থাৎ লাইট কিন্তু এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন তৈরি করবে। অর্থাৎ এটা যদি তোমার হচ্ছে অবিলম্ব হয়, অর্থাৎ আমরা জানি যে লাইট একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কোথাও পতিত হয়। এখানে অ্যাঙ্গেল কোনটা? এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা হচ্ছে আমাদের লাইটের অ্যাঙ্গেল, অর্থাৎ লাইট কত কোণে এখানে পড়ছে। লাইট কোণের মধ্যে যে কোণে পড়বে সেই কোণকে বলা হবে আপতন কোণ। এটা মূলত তোমার 9, 10 তুমি যে আলোক বিজ্ঞান পড়েছো সেই আলোক বিজ্ঞানের অংশে আমরা এগুলো পড়ে আসছি। আপতন কোণ থিটা আই, অর্থাৎ থিটা হচ্ছে অ্যাঙ্গেল এবং আই হলো ইনসিডেন্ট, অর্থাৎ যে আলোটা আপতিত হয়েছে সেই আলোকে বলা হবে ইনসিডেন্ট রে, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল, অর্থাৎ থিটা ইজ দ্য আপতন কোণ। সুতরাং এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে থিটা আই, অর্থাৎ এখানে যে লাইটটা পড়লো সেই লাইটের অ্যাঙ্গেলটা হলো থিটা আই, কার মধ্যে? কোরের মধ্যে। এরপরে এই লাইটটা কি হবে বলতো? এই লাইটটা কিন্তু ঠিক সেই অ্যাঙ্গেলেই ফিরে আসবে, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হলো থিটা আর, এবং লাইটের সম্পূর্ণ রেটা এখানে ফিরে আসবে। এখানে কোনো রে কিন্তু অ্যাবজর্ব হবে না, অর্থাৎ এখানে কোনো লাইটের শোষণ ঘটবে না। লাইটের শোষণ যদি ঘটে তাহলে কিন্তু সিগন্যালের তোমার হচ্ছে কি হবে? সিগন্যালটা লস হয়ে যাবে, সিগন্যালের এফিসিয়েন্সি অনেক কমে যাবে। এইসব কারণে আমাদের এখানে সিগন্যালের কোনো তোমার ডিকে হবে না। এই জন্য অপটিক্যাল ফাইবারে কিন্তু হাই স্পিড ইন্টারনেট পাওয়া যায় এবং এখানে মূলত সিগন্যালের কোনো ধরনের লস হয় না। এরপরে সে যখন এখানে পড়বে, পড়ার পরে আবার এখান থেকে রিফ্লেকশন হবে। এইভাবে রিফ্লেকশন হতে হতে সে হচ্ছে পৃথিবীর এক প্রান্ত হতে আরেক প্রান্তে পৌঁছে যাবে, এবং এই যে লাইটটা সে বের করবে এখান থেকে, এটা কিন্তু আলোর বেগেই বের হবে, তাই না? মনে করো এটা একটা অপটিক্যাল ফাইবার কেবল। এই অপটিক্যাল ফাইবার কেবলের ধরে নাও ডিস্টেন্স ধরে নিচ্ছি মনে করো 500 কিলোমিটার। 500 কিলোমিটার, তার মানে সে কিন্তু 500 কিলোমিটার পথ অতিক্রম করছে কিভাবে? এইভাবে আলো রিফ্লেকশন হতে হতে সে অতিক্রম করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আলো কিভাবে রিফ্লেকশন হবে? এখানে যে আমি বললাম টিআইআর মানে হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। মনে রাখবা টিআইআর মানে হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অর্থাৎ আলো সম্পূর্ণটাই প্রতিফলিত হবে। তোমরা হয়তোবা একটা প্রশ্নের উত্তর পড়েছো যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য মরুভূমিতে মরীচিকা তৈরি হয়, অথবা পিচ ঢালা রাস্তা মনে হয় যে কেউ পানি ঢেলে দিয়েছে, তাই না? তো আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কেন হয়, কি কারণে হয়, সেটা আমরা একটু ব্যাখ্যা করে আসি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তগুলা কি কি মনে আছে? মিম বলো, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কি কি? স্যার দুইটা শর্ত ছিল, একটা হচ্ছে হালকা থেকে কঠিন মাধ্যমে যাইতে হয় মনে হয়। না, এটা হলো ঘন থেকে হালকা মাধ্যম। ঘন থেকে হালকা মাধ্যমে যাইতে হয়, জি। আচ্ছা, আর
ঘন থেকে হালকা মাধ্যম। আর হচ্ছে স্যার হচ্ছে কোণের চেয়ে বেশি হতে হবে। আর আপাতন কোণের মান কি হবে বলো? স্যার ক্রান্তি কোণের চেয়ে বেশি হতে হয়। রাইট, আপাতন কোণের মান এটা বড় হবে কার থেকে? ক্রান্তি কোণ থেকে, তাই না? ক্রান্তি কোণ থেকে বড় হতে হবে, এটা হলো দুটো শর্ত, তাই না? তাহলে আলো ঘন মাধ্যম থেকে যাবে কোন মাধ্যমে? হালকা মাধ্যমে। ঘন থেকে হালকা, আপাতন কোণের মানটা হবে ক্রান্তি কোণের থেকে বড়। তো এটা বোঝানোর জন্য আমি তোমাদের দুইটা মাধ্যম দিয়ে আমি তোমাদের এটা বোঝাই দিচ্ছি। ধরে নাও যে তুমি কল্পনা করো যে এখানে দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে পানি মাধ্যম আর একটা হচ্ছে বায়ু মাধ্যম। তা আমি কল্পনা করলাম এটা হচ্ছে আমার পানি মাধ্যম। আমি এখানে আরেকটা পেজ তৈরি করি। আমি ধরে নাও এটা হচ্ছে আমার পানি মাধ্যম, আমি দুইটা লেয়ার কল্পনা করি। এটা হচ্ছে আমার অভিলক্ষ্য, আমার ঠিক নিচে এখানে পানি মাধ্যম। এখানে তুমি পানি মাধ্যম কল্পনা করো। এখানে একটা আমি মাছ তৈরি করে দিচ্ছি যেটা পানি মাধ্যম বোঝানোর জন্য। আচ্ছা, এটা পানি মাধ্যম। এখন একজন ডুবুরি মনে করো পানিতে সে ডুব দিছে, ডুব দেওয়ার পরে সে এখানে একটা লাইট সোর্স নিয়ে আসে, ঠিক এই জায়গাটায় সে একটা টর্চ লাইট নিয়ে আসে। সে একটা টর্চ নিয়ে আসছে এবং এই টর্চটাকে সে এখানে সুইচ অন করবে এবং অফ করবে, এটা সুইচ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াটার মিডিয়াম, এটা হচ্ছে আমাদের ওয়াটার মিডিয়াম নিচেরটা, আর উপরের লেয়ারটি হচ্ছে আমাদের এয়ার মিডিয়াম, তাই না? এটা হচ্ছে আমাদের এয়ার মিডিয়াম, অর্থাৎ পানি মাধ্যম, এবং আরটা হচ্ছে বাতাস মাধ্যম। তাহলে পানি মাধ্যমের প্রতিসরাঙ্কের মান হচ্ছে মিউ ডাব্লু। মিউ ডাব্লু, এখানে মিউটা হচ্ছে প্রতিসরাঙ্কের জন্য একক, আর ডাব্লু হচ্ছে ওয়াটার। আর বাতাসের ক্ষেত্রে প্রতিসরাঙ্কটা হচ্ছে মিউ এ। তো আমরা জানি যেহেতু এখানে বাতাসটা হচ্ছে হালকা এবং তোমার হচ্ছে পানিটা একটু ভারী কার তুলনায়? বাতাসের তুলনায়, সেজন্য অবশ্যই এখানে বড় হবে কোনটা বলো তো? মিউ ডাব্লু বড় হবে না মিউ এ বড় হবে? মিউ ডাব্লু বড় হবে কার তুলনায়? মিউ এর তুলনায়। অর্থাৎ এখানে তোমার ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের মান অবশ্যই বেশি কার থেকে? বাতাস থেকে, তাই না? আবার তুমি যদি কল্পনা করতে স্যার গ্লাস আর ওয়াটার, তো গ্লাসটা হচ্ছে ঘন কার তুলনায়? পানির তুলনায়, সেক্ষেত্রে গ্লাসের প্রতিসরাঙ্কের মানটা আবার বেশি হইতো। অর্থাৎ এখানে প্রতিসরাঙ্ক হচ্ছে যে মাধ্যমটা ঘন হবে সেই মাধ্যমের প্রতিসরাঙ্কের মানটা বেশি হবে, এটা হচ্ছে মনে রাখতে হবে। অর্থাৎ আমাদের ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের মান বেশি এবং হালকা মাধ্যমের প্রতিসরাঙ্কের মানটা হচ্ছে কি হবে বলতো? কম হবে। তাহলে আমি লিখে রাখলাম আমাদের পানির ক্ষেত্রে এটা হচ্ছে ঘন মাধ্যম, আর উপরেরটা বাতাস হলো পাতলা মাধ্যম, অর্থাৎ বা হালকা মাধ্যম, পাতলা বা হালকা মাধ্যম। এখন এখানে ফেনোমেনা গুলা কি কি দেখো। মনে করো তুমি এখানে একটা সিঙ্গেল ওয়েভলেন্থের লাইট ঠিক এখানে ফেললা, এটা মনে করো লেড, তোমার হচ্ছে রেড লাইট বা একটা লেদার লাইট। এইটা হচ্ছে যে মনে করো তোমার আপাতন কোণ থিটা আই, এটা হচ্ছে আপাতন কোণ থিটা আই। তো দেখা গেল থিটা এর যে মানটা হচ্ছে এখানে যে লাইট বিমটা বের হচ্ছে, সেই লাইট বিমটা দেখা গেল যে একটা নির্দিষ্ট দিকে সে বের হয়ে যাচ্ছে, ঠিক পানির পৃষ্ঠ বরাবর একটা দিকে সে বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বলা হবে কি? থিটা আর। এটা হবে রিফ্লেকশন অ্যাঙ্গেল, তাই না? সো অর্থাৎ এখানে আলো যত অ্যাঙ্গেলে সে বের হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আলো যদি এমন একটা কোণে আপতিত হয় যে কোণের মান ক্রান্তি কোণের সমান, অর্থাৎ যদি মনে করো এখানে আলোটা ঠিক এই অ্যাঙ্গেল থেকে আসলো, এটা মনে করো একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল থেকে আলোটা আসলো এবং সেই অ্যাঙ্গেলটা মনে করো থিটা সি। আমি ধরে নিচ্ছি আমার এই বড় অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা সি বা ক্রান্তি কোণের জন্য এটা আমি লিখে দেখলাম থিটা সি। তাহলে থিটা সি মানে হচ্ছে কি কি কোণ? ক্রান্তি কোণ। প্রশ্ন হচ্ছে ক্রান্তি কোণ কাকে বলে? তুমি ক্রান্তি কোণ বুঝতে পারলে আমার বোঝানোর সুবিধা হবে। আলো যে কোণে আপতিত হলে আলো সরাসরি তোমার বিভেদ তল ঘেঁষে চলে যাবে, অর্থাৎ আলোটা সরাসরি এই সাদা যে তোমার সারফেসটি আছে ঠিক এই বরাবর চলে যাবে। অর্থাৎ তুমি যদি পানিতে ডুব দিয়ে ক্রান্তি কোণে একটা আলো ফেলো, তাহলে দেখা যাবে সেই আলোটা কোথায় আসবে? সেই আলোটা মানে একেবারে তোমার পুকুরের যে পাড় আছে সেই পাড় বরাবর কিন্তু চলে যাবে, তাই না? পাড় বরাবর। কারণটা কি? কারণটা হচ্ছে আলো ক্রান্তি কোণে আপাতিত হলে সেই আলো কিন্তু সরাসরি বিভেদ তল বরাবর চলে যায়। তাহলে এখানে বিভেদ তল কোনটা? এখানে বিভেদ তলটা হচ্ছে বাতাস, আর তোমার হচ্ছে পানির যে বিভেদ তল, সেই বিভেদ তল বরাবর কিন্তু আলোটা চলে গেছে। তার মানে এই আলোটা সরাসরি কোথায় দিয়ে মিলিত হবে বলতো? এই আলোটা হচ্ছে সরাসরি পাড়ে দিয়ে মিলিত হবে, অর্থাৎ একেবারে পাড় বরাবর চলে যাবে। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটাতে হবে, অর্থাৎ TIR,
অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আমাকে ঘটাতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাকে এই অ্যাঙ্গেলটা আরো বড় করতে হবে। কারণ আমি বলেছিলাম যে আমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তটি হচ্ছে এটাও যদি আপতন কোণ হয়, সে আপতন কোণের মান অবশ্যই বড় হতে হবে। কার থেকে বলো তো? এই আপতন কোণের মান বড় হতে হবে, সেটা অবশ্যই তোমার ক্রান্তিকোণের ক্রান্তি কোণের থেকে, মানে এই যে থিটা সি আছে এর থেকে বড় হইতে হবে। অর্থাৎ এখানে থিটা সি থেকে বড় হইতে হবে। বড় হইলে কি হবে বলতো? বড় হইলে এই রেটা সম্পূর্ণ পানির ভিতরে আবার প্রতিফলিত হয়ে ফিরে আসবে। তাহলে এটা হচ্ছে আমার রিফ্লেকশন অ্যাঙ্গেল থিটা আর। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে কোণে আলো যাচ্ছে সেই কোণে এখানে কিন্তু ফিরে আসবে থিটা আর। এবং আলোর এখানে যত পার্টিকেল আছে, অর্থাৎ আলো আমরা জানি ফোটন পার্টিকেল, আলো কিন্তু হচ্ছে ফোটন কণা নিয়ে তৈরি করা হয়। অর্থাৎ আলো হচ্ছে এখানে যে ফোটন পার্টিকেল যতটুকু আসবে ঠিক অতটুকু ফোটন পার্টিকেল নিয়ে সে তার পরবর্তী মানে ওই সেম মাধ্যমেই ফিরে আসবে। এটাকে বলা হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে শর্তটা কি? নাম্বার ওয়ান শর্ত হচ্ছে তোমার আলো ঘন মাধ্যম থেকে যাচ্ছে হালকা মাধ্যমে, আর আপতন কোণের মান ক্রান্তি কোণ থেকে বড় হতে হবে। এখন তুমি এই সেম ফেনোমেনা বা সেম ঘটনা তুমি যখন অপটিক্যাল ফাইবারের মধ্যে অ্যাপ্লাই করবে তখন তোমাকে অবশ্যই এই সেম ফেনোমেনাটা প্রয়োগ করতে হবে। কিভাবে দেখো, আমি এখন চলে যাচ্ছি অপটিক্যাল ফাইবারে। অপটিক্যাল ফাইবারের সব থেকে ভিতরের অংশটার নাম বলেছিলাম কি বলতো? সব থেকে ভিতরের অংশের নাম বলেছিলাম কি? কোর না? জি স্যার। আচ্ছা জি কোর। স্যার। আর কোরের উপরের লেয়ারের নাম কি ছিল? ক্ল্যাডিং। ক্ল্যাডিং। আচ্ছা দেখো, তা আমি যদি এটার সাথে কম্পেয়ার করি, মনে করো এটা হচ্ছে আমার ভিতরের কোর, এটা হচ্ছে আমার ভিতরের কোর। আমি একটু বড় করে ড্রয়িং করলাম তোমাদের বোঝানোর জন্য, যদিও এটা দেখতে এত বড় কখনোই না। আর উপরের যে লেয়ারটি আছে সেই লেয়ারটিকে বলা হচ্ছে কি বলতো? এই লেয়ারটিকে বলা হচ্ছে ক্ল্যাডিং। এখন এই লেয়ারটি কিন্তু তোমার কোর থেকে একটু বড়। এখন এখানে যে লেয়ারটি আছে সেই লেয়ারটিও তৈরি হবে গ্লাস বা প্লাস্টিক দিয়ে। তো যখন তোমার এই উপরের লেয়ারে একটা নির্দিষ্ট কোটিং থাকে, এখানে একটা আসলে লেয়ারটা এক ধরনের কোটিং দিয়ে আবরণ করা থাকে, মোড়ানো থাকে। যখন তোমার লাইটটা এখানে আসলো, এখানে যখন তুমি লাইটটা ফেললা কোরের মধ্যে, এই যে অ্যাঙ্গেলটা আসলো সেই অ্যাঙ্গেলটাকে বলছি আমরা আপাতন কোণ থিটা আই। তাহলে এখানে মাধ্যম কয়টা বলো তো? এখানে আমি যদি তোমাদের বলি কোর একটা মাধ্যম আর ক্লাডিং একটা মাধ্যম। এখন কোর আর ক্লাডিং এই দুইটা হচ্ছে এখানে আমাদের মূলত মাধ্যম, কোর এবং ক্লাডিং। তাহলে প্রশ্ন হচ্ছে দুইটা মাধ্যমের ভিতরে যদি আমি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটাতে চাই তাহলে বলো তো কোনটা ঘন হবে? কোর ঘন হবে না ক্লাডিং ঘন হবে? স্যার কোর ঘন হবে। হ্যাঁ কোর ঘন হবে, কারণ লাইট সোর্স তৈরি হয়েছে কোথায়? লাইট সোর্স তৈরি হচ্ছে কোরের মধ্যে, মানে কোর থেকে যাচ্ছে কার দিকে? ক্লাডিং এর দিকে না? তাহলে আমি যদি ভিতরেরটাকে মনে করি এটা হচ্ছে আমাদের পানির লেয়ার, মনে করো ভিতরেরটা হচ্ছে আমাদের পানির লেয়ার, আর উপরের যে ক্লাডিং সেটা মনে করো হচ্ছে আমাদের বাতাসের লেয়ার। আমি ধরে নিলাম উপরেরটা ক্লাডিংটা হলো বাতাসের লেয়ার। তুমি যদি এটা কল্পনা করো তো সেই হিসাবে আমি বলতে পারি এখানে ঘন কোনটা হবে? এখানে ঘন কোনটা হবে বলো? স্যার পানির লেয়ার হ্যাঁ হবে। পানির লেয়ারটা ঘন হবে, মানে কোরটা ঘন হতে হবে, অর্থাৎ কোরের প্রতিসরাঙ্কের মানটা বেশি হতে হবে। কার তুলনায়? উপরের যে লেয়ারটি আছে ক্ল্যাডিং তার তুলনায় কিন্তু ঘন হতে হবে। যদি এটা না হয় সেক্ষেত্রে কিন্তু আলোর তোমার ডিকে হবে, আলোটা এখানে অ্যাবজর্পশন ঘটবে। যদি এখানে কোনো কারণে মনে করো যে অপটিক্যাল ফাইবারের দামটা কম হয়ে গেছে, অপটিক্যাল ফাইবারের হচ্ছে তোমার উপরের ক্লাডিং লেয়ারটা একটু নিম্নমানের হয়ে গেছে, তো সেক্ষেত্রে যেটা হতে পারে আমার ঠিক এখানে আলোটা অ্যাবজর্ব হবে। আলোটা যখন অ্যাবজর্ব হয়ে যাবে তখন কিন্তু আমার অপটিক্যাল ফাইবারের ভিতরে সিগন্যালটা একসময় ডিকে হতে হতে আর পাওয়া যাবে না। তো মূলত কোনো সিগন্যাল যেন ডিকে না হয় এই কারণেই কিন্তু তোমার অপটিক্যাল ফাইবারের টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা ঘটাতে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে এই কোরের যে গাঠনিক উপাদান এটা হচ্ছে তোমার গ্লাস অথবা প্লাস্টিক, এটা মনে রাখবা, এটা গ্লাস বা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। আর উপরের যে লেয়ারটি আছে ক্লাডিং এটাও কিন্তু তোমার তৈরি করা হয় গ্লাস বা প্লাস্টিক দিয়ে। তো দুইটাই কিন্তু একই বিষয়, কিন্তু গ্লাস বা প্লাস্টিক যেটা করে থাকবে এটা হবে তুলনামূলক ঘন। কার তুলনায়? এটা হবে তোমার ক্লাডিং এর তুলনায় ঘন থাকতে হবে, অর্থাৎ ক্লাডিং এর যে গ্লাস বা প্লাস্টিক লেয়ার এটা একটু পাতলা হবে। এটা মনে রাখবে, এটা একটু পাতলা হবে। তো সেই হিসাবে আমাদের এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটি কিন্তু ঘটবে। তো শর্তটা কিন্তু আবার একটু বলে দিচ্ছি, আপতন কোণের মান ক্রান্তি কোণের থেকে বড় হতে হবে, আর আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে। তোমাদের পরীক্ষাতে এমসিকিউ আসবে
যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা আমাদের ইংলিশে আছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, বাংলায় বলা হয় প্রতিসারাঙ্ক। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসারাঙ্কের মান। তো এখানে অবশ্যই তোমার কোরের প্রতিসারাঙ্কের মান যদি এমন হয় মিউ কোর, মানে কোরের জন্য প্রতিসারাঙ্ক মিউ কোর, এটা অবশ্যই বড় হতে হবে কার তুলনায় বলো তো? সেটা হবে মিউ ক্লাডিং। CLADDING, মিউ ক্লাডিং, এটা হলো শর্ত। এখন দেখো কোরের যে সামনের যে পাইপটা বলেছিলাম, এই যে পাইপের মতো করে আমি যদি কল্পনা করি, তাহলে এই কোরের সামনের যে পাইপটা আছে এই পাইপের ব্যাস, এই যে মুখের ব্যাস, এই ব্যাসটা কত হবে বলো তো? কোরের ক্ষেত্রে এই ব্যাসটি হবে 8 থেকে 100 মাইক্রোমিটার। 8 থেকে 100 মাইক্রোমিটার। আর কোরের ঠিক উপরের যে লেয়ারটি আছে সেই লেয়ারটিকে আমরা বলেছিলাম ক্ল্যাডিং। তো তুমি যদি মনে করো ক্ল্যাডিংটাকে 8টা পাইপ কল্পনা করো, তো সেক্ষেত্রে এই ক্লাডিং এর যে ব্যাসটি হবে, এই যে মুখের যে ব্যাস মানে হচ্ছে একটা পাইপের উপর থেকে নিচ পর্যন্ত, মুখের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলা হয় পাইপের ব্যাস। তো এখানে এই যে ব্যাসটা হবে এটাকে বলা হয় ইংলিশে বলা হবে ডায়ামিটার, ডায়ামিটারের জন্য ডি। তো এটার ডায়ামিটারটা হবে 125 মাইক্রোমিটার, এটা হবে 125 মাইক্রোমিটার, এটা মনে রাখবা। তাহলে এখানে একটা বিষয় মনে রাখবা, সেটা হলো প্রতিসারাঙ্কের মান কার বেশি এবং কার কম। আর ডায়ামিটার মানে ব্যাস, কার ব্যাস কম কার ব্যাসটা বেশি। এখানে অবশ্যই কোরের ব্যাস কম হবে কার তুলনায়? ক্ল্যাডিং এর তুলনায়। কারণটা হচ্ছে কোর সব থেকে ভিতরে অবস্থান করে। ওকে, সো আমরা এখন যেটা যাচ্ছি আমাদের অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে, আমি সম্পূর্ণ স্লাইডে চলে যাচ্ছি। দেখো এখন এই অপটিক্যাল ফাইবারের ভিতরে এরকম অসংখ্য কোর থাকে। দেখো আমি উপরের যে ছবিটা দেখাচ্ছি এখানে এই ছবিটা দেখো, এই ছবিতে কিন্তু অসংখ্য তোমার এখানে কোর দেওয়া আছে। এখন যতগুলা কোর থাকবে প্রত্যেকটা কোর একটা ওয়েভলেন্থের লাইটটা এখানে সে পরিবহন করবে। যেমন এখানে দেখো কয়টা কোর আছে, যদি তুমি এখানে রাউন্ড শেপ গুলা কাউন্ট করে ফেলো, 1 2 3 4 5 6 7 8 9 10টা মতো এখানে তার পুরো মানে চারিপাশে প্রায় 10টা মতো এখানে তোমার আর 9টা মতো তোমার হচ্ছে কোর দেওয়া আছে। প্রত্যেকটা কোর একটা সিঙ্গেল তোমার চ্যানেল ক্যারি করবে, ঠিক আছে? এখন কোরের হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো আমি ব্যাখ্যা করলাম, কোরের ঠিক উপরে লেয়ারটাকে বলা হবে কি? ক্লাডিং বলা হবে। বলা হচ্ছে যে অপটিক্যাল ফাইবার ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা তৈরি এক প্রকার কাঁচ বা তন্তু যা আলোক নিবন্ধকরণ এবং পরিবহনে সক্ষম। এটা দ্বারা বোঝাচ্ছে কি অপটিক্যাল ফাইবার আলোকে একটা নির্দিষ্ট দিকে গাইড করে নিয়ে যায়। আচ্ছা, এটা আগে ব্যাখ্যা করেছি, এটি ভিন্ন প্রতিসারাঙ্কের ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি। তা আমরা জানি যে কাঁচের যে ধর্মগুলো আছে, কাঁচ সাধারণত কিছুটা ডাইইলেকট্রিক প্রপার্টি তোমার ফলো করে। ডাইইলেকট্রিক মানে হচ্ছে কি? এটা হলো প্যারাবৈদ্যুতিক, মানে আংশিক বিদ্যুৎ পরিবহন করে, আংশিক বিদ্যুৎ পরিবহন করে না, এটাকে বলা হবে ডাইইলেকট্রিক। আচ্ছা, এরপরে আসি। দেখো অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে যেটা হতে পারে যে কেন্দ্রের যে মূল তারটি তৈরি হয় কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে, এখানে এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল ট্রান্সমিট করবে। এবং অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে যে ফাইবার অপটিক কেবলের মধ্যে দিয়ে আমাদের দুইটা উপায়ে ডেটা যেতে পারে, যেটা আগে বলেছিলাম লেড অথবা লাইট এমিটিং ডায়োড, আর একটা হচ্ছে লেজার বিম, তাই না? তো এখানে লেজার বিম এবং লেড দুইটা দেখানো আছে। আর ব্যান্ডউইথটা কত হবে? ব্যান্ডউইথ সাধারণত এটা ব্রডব্যান্ড স্পিডে সিগন্যালটা পাঠায়, অর্থাৎ এর ব্যান্ডউইথটা 100 Mbps থেকে 2 Gbps পর্যন্ত হতে পারে। এরপরে আসি যে আমাদের কোর এবং ক্লাডিং এর যেটা আগে বলেছি, কোর হচ্ছে ভিতরে ডাইইলেকট্রিক পদার্থ থাকবে এবং ক্লাডিংটা হচ্ছে কোরকে আবদ্ধ করে রাখা বাইরে একটা ডাইইলেকট্রিক পদার্থ। তো মূলত কোরও প্লাস্টিক বা গ্লাস দিয়ে তৈরি করা হবে, ক্লাডিংও প্লাস্টিক বা গ্লাস দিয়ে তৈরি করা হবে, কিন্তু দুইটার তোমার প্রতিসারাঙ্কের মানটা ডিফারেন্ট হতে হবে। আর উপরের যে আউটার শেল, এই আউটার শেলটাকে বলা হবে জ্যাকেট। এই জ্যাকেটের কাজ হচ্ছে কোর এবং ক্লাডিংটাকে সে প্রোটেকশন দিবে, অর্থাৎ বাইরের যে বায়ুমণ্ডলীয় তাপ, চাপ, ঘর্ষণ ইত্যাদি থেকে সে এটাকে প্রোটেকশন দেবে। এখন আছে দেখো যে আমরা অপটিক্যাল ফাইবারকে কত উপায়ে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রতিসারাঙ্কের উপর ভিত্তি করে অপটিক্যাল ফাইবার দুই প্রকার, একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার আর আরেকটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। যদি স্টেপ ইন্ডেক্স ফাইবার হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমাদের এই প্রতিসারাঙ্কের মান সব ক্ষেত্রে সমান হবে। অর্থাৎ এখানে আমি যেটা বললাম যে আলোর যে প্রতিসারাঙ্ক, অর্থাৎ কোরের মধ্যে গ্লাসকে এমন ভাবে তোমার হচ্ছে মানে ওই কোরটি, আমরা জানি যে কোর তৈরি হয় গ্লাস দিয়ে বা প্লাস্টিক দিয়ে, তো কোরকে এমন ভাবে ডিজাইন করা হবে
বা তোমার গ্লাসের মাধ্যমে এমন ভাবে কোর তৈরি করা হবে যেন ওই কোরের সব জায়গায় প্রতিসরাঙ্কের মানটা সর্বত্রই সমান থাকে, মানে ইকুয়াল থাকে। যদি সর্বত্র ইকুয়াল থাকে সেক্ষেত্রে মনে রাখতে হবে সেটা হবে স্টেপ ইন্ডেক্স ফাইবার। আর যদি গ্রেডেড ইন্ডেক্স ফাইবার হয় সেক্ষেত্রে তোমার কোরের ক্ষেত্রে সব থেকে কেন্দ্রে প্রতিসরাঙ্কের মানটা বেশি থাকবে, আর কেন্দ্র থেকে যতই উপরের দিকে যাবে তখন প্রতিসরাঙ্কের মানটা ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ অপটিক্যাল ফাইবারের যে কোর আছে এই কোরের ঠিক সেন্টার পয়েন্টে তোমার প্রতিসরাঙ্কের মানটা সব থেকে থাকবে বেশি, আর যখন ওই কোর্সের সেন্টার থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবে, অর্থাৎ যখন লাইটটা কোর থেকে আস্তে আস্তে ক্লানিং এর দিকে যাবে তখন ধীরে ধীরে প্রতিসরাঙ্কের মানটা কমতে থাকবে। এটা হলো তোমার গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। এখন আসি কোরের ব্যাস অনুযায়ী আমরা অপটিক্যাল ফাইবারকে কয়টা অংশে ভাগ করি। কোরের ব্যাস অনুযায়ী যেটা আগে বলেছিলাম, যদি সিঙ্গেল মোড ফাইবার হয় সেক্ষেত্রে 8 থেকে, এখানে লিখছে 125 মাইক্রোমিটার, আসলে 8 থেকে 100 বা 8 থেকে 110, কোন কোন রাইটারের বইয়ে দেওয়া আছে 8 থেকে 120, কোন কোন রাইটারের বইয়ে দেওয়া আছে 8 থেকে 125 মাইক্রোমিটার। এটার সাহায্যে যেটা বলেছিলাম যে সিঙ্গেল মোড হলে শুধুমাত্র সেটা একটা মাত্র চ্যানেল ক্যারিয়ারই করবে। তা আমরা সাধারণত যেমন আমাদের বিডিবি চ্যানেল আছে, আমাদের এটিএন আছে, আমাদের তোমার হচ্ছে আরটিভি আছে, অনেক ধরনের চ্যানেল কিন্তু আমাদের দেখতে হয়। তো আমরা প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা আমাদের তোমার ওয়েভ লেন্থের জন্য আলাদা আলাদা মোড তৈরি করতে হবে। তো এটা হচ্ছে একটা অসুবিধা সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে, এটা একটা অসুবিধা। তো আর সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে তোমার ওই একটা মাত্রই লাইটটা সে পাস করবে। আর যদি মাল্টি মোড হয় সেক্ষেত্রে কি হবে, মাল্টি মোড ক্ষেত্রে তার ব্যাসটা হবে 62.5 থেকে 125 মাইক্রোমিটার। তার মানে মাল্টি মোড অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে ব্যাসটা একটু বেশি হবে, অর্থাৎ 62.5 থেকে এটা শুরু হবে এবং 125 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকবে এই মাল্টি মোড অপটিক্যাল ফাইবার। মাল্টি মোড বলতে বোঝানো হয়েছে, এখানে দেখো তিনটা ভিন্ন ওয়েভ লেন্থের লাইট দেখানো হয়েছে, অর্থাৎ এখানে তোমার বেগুনি রঙের একটা ওয়েভ লেন্থ ক্যারি করছে, তারপরে তোমার হচ্ছে এখানে ব্লু কালার আছে, তারপরে আরেকটা কালার আছে, আমি কালারের নাম সবগুলো বলতে পারবো না কারণ সবগুলা কালার আমার পরিচিত না। এখানে তিনটা কালার দেওয়া আছে, তার মানে কি এই তিনটা কালার মানে সে মাল্টি মোডে কাজ করছে, অর্থাৎ এখানে মাল্টি চ্যানেলটাকে সে ক্যারি করতে পারবে। এরপরে আসি ফাইবার অপটিক্স এর অসুবিধা। আসলে সুবিধা এবং অসুবিধা দুটা নিয়েই প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা জানি, এমন কোনো তোমার হচ্ছে কেবল নাই বা এমন কোনো হচ্ছে তোমার মাধ্যম নাই যে মাধ্যমে সুবিধা বা অসুবিধা নাই। অপটিক্যাল ফাইবারের সব থেকে বড় যে অসুবিধা সেটা হচ্ছে যে অপটিক্যাল ফাইবার যখন কানেকশন দেওয়া হয় তখন অপটিক্যাল ফাইবারটাকে সহজে তোমার বাঁকানো যায় না। যদি কখনো বাঁকানো হয় সেক্ষেত্রে কি হতে পারে, বাঁকালে অপটিক্যাল ফাইবারের ভিতরের কোর যেহেতু তৈরি করা হয় খুবই নমনীয় গ্লাস দিয়ে, অর্থাৎ গ্লাস বা নমনীয় প্লাস্টিক দিয়ে, এটা যখন তুমি ইউ আকৃতির বাঁকাবা, ইউ আকৃতির বাঁকাইতে গেলে কিন্তু ভিতরের একটা কোরে যদি কখনো তোমার হচ্ছে বেন্ডিং হয়ে যায়, ভেঙে যায়, বেঁকে যায়, সেক্ষেত্রে ওখানে সিগন্যালটা বাধাপ্রাপ্ত হবে এবং সিগন্যালের সম্পূর্ণভাবে ডিকে হবে, সিগন্যালের অ্যাবজর্পশন হবে, সিগন্যালটা লস হয়ে যাবে। আর একটা হচ্ছে যে অপটিক্যাল ফাইবারের যে হচ্ছে তোমার ইনস্টল করা, অর্থাৎ অপটিক্যাল ফাইবার যখন তুমি হচ্ছে কোথাও সেট আপ করবা তখন তোমার অবশ্যই দক্ষ লোকের প্রয়োজন হবে। কারণটা কি, কারণটা হচ্ছে অপটিক্যাল ফাইবার সাধারণত সাধারণ কোনো হচ্ছে ইলেকট্রিশিয়ান সেটাকে কখনো জোড়া দিতে পারবে না, কারণ অপটিক্যাল ফাইবার এমন কোনো কেবল নয় যে একটা তার ছিঁড়ে গেল, একটা তারকে আমি সুন্দরভাবে পেঁচিয়ে জোড়া দিয়ে দিলাম, সেখানে আমি একটা কস্টেপ মেরে দিলাম। আমরা বাসা বাড়িতে যেমন যে কোনো ইলেকট্রিক ওয়্যার ছিঁড়ে গেলে কি করি, আমরা তারটাকে আবার একটু পেঁচিয়ে জোড়া লাগাই দিই, জোড়া লাগিয়ে সেখানে একটা কস্টেপ মেরে দিই। এটা সাধারণ তারের ক্ষেত্রে হতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে এটা কখনোই সম্ভব নয়, কারণ অপটিক্যাল ফাইবারের যে তারটা আছে ভিতরে সেটা কিন্তু গ্লাস দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ গ্লাস বা খুব নমনীয় প্লাস্টিক। যদি তারটা কখনো ভেঙে যায় বা ছিঁড়ে যায় সেক্ষেত্রে তোমার ওই তারটাকে একটা নির্দিষ্ট ভাবে হিট দিয়ে গলাইতে হয় এবং হিট দিয়ে গলানোর পরে সেই তারটাকে আবার দুইটা মুখের সাথে সংযোগ করে দিতে হয়, এবং এই কাজটা কিন্তু খুবই একটা দক্ষ লোকের প্রয়োজন হয়। এবং এখানে আলাদা একটা তোমাকে মেশিন ইউজ করতে হয়, যে মেশিনের কাজ হচ্ছে যখন তারকে গলিয়ে জোড়া লাগানো হয় তখন যেন ওই তারের প্রতিসরাঙ্কের মানটা ঠিক থাকে, কারণ আমি যে জায়গাটাকে জোড়া লাগাবো যদি ওই জায়গায় প্রতিসরাঙ্কের মানটা একটু ফ্লাকচুয়েট করে বা কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অপটিক্যাল ফাইবারের সিগন্যালটা সঠিকভাবে পাস করবে না, এটা একটা বড় অসুবিধা। আর সাধারণ কেবলের থেকে এটা একটু দাম বেশি, কারণ আমরা জানি জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, কারণ এখানে হাই স্পিড ব্যান্ডউইথ তোমাকে প্রোভাইড করবে। আমাদের অপটিক্যাল ফাইবার থেকে আমাদের এই পর্যন্ত ছিল মোটামুটি আমাদের অপটিক্যাল ফাইবারের হচ্ছে টপিকস। আর অপটিক্যাল ফাইবার থেকে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করো, আমি ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করবো।